আসসালামু আলাইকুম সবাইকে। জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আলাসিফ আবিদিন। আমাদের জেনেসিস বিসিএস কেয়ারের সাপ্তাহিক আয়োজন, সাপ্তাহিক বুলেটিন, আজকে তৃতীয় পর্ব। আমরা আশা করছি আমাদের শিক্ষার্থীরা আমাদের এই ক্লাসগুলো দেখছে, তারা তাদের পড়াশোনা নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছে এবং দেশে এবং বিদেশে কি ঘটছে সবকিছুরই খোঁজখবর রাখছে। আপনারা জানেন আমাদের প্রতি সপ্তাহে দেশে এবং বিদেশে কি কি আলোচিত ঘটনা, যেগুলো আমাদের শিক্ষার্থীদের জানা প্রয়োজন, বিসিএস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই বিষয়গুলো নিয়েই আমাদের এই আজকের আয়োজন। তা আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাস চলে যাচ্ছি। আমরা গত গত ক্লাসেও আমরা আলোচনা করেছিলাম যে বিশ্বে যারা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সরকার প্রধান আছে বিশ্বের বিভিন্ন দেশেই, এটা একটা চলমান প্রক্রিয়া। সরকার পরিবর্তন হচ্ছে, নির্বাচন হচ্ছে, কিন্তু উন্নত বিশ্বেও সরকার ব্যবস্থাতে দেখা যায় যে কোনো একটা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যদি তার অধীনস্থ মেম্বার অফ পার্লামেন্ট বা সংসদ সদস্য কিংবা তার মন্ত্রিসভায় যারা আছে তাদের দ্বারা যদি সেই সাপোর্টটুকু না পেয়ে থাকে, কিংবা তারা যদি সকলে অনাস্থা প্রদর্শন করে, সেই সরকার প্রধান কিন্তু আপনার সেই সরকারের প্রধান দায়িত্ব থেকে কিন্তু ক্ষমতা ছেড়ে দেয়। তারই একটি উদাহরণ হয়েছে সম্প্রতি কানাডাতে। আপনারা জানেন যে কানাডাতে কিন্তু গত বেশ কয়েক মাস ধরেই আপনার তাদের অর্থনৈতিক দিক থেকে, তাদের অভ্যন্তরীণ বিষয়ে কিন্তু অনেক টানাপোড়েন চলছিল, এবং জাস্টিন ট্রুডো তিনি তৃতীয়বারের মতো ক্ষমতায়, তার ব্যাপারে কিন্তু তার মন্ত্রিসভার অনেক মন্ত্রী, সিনিয়র মন্ত্রীরাই কিন্তু অনাস্থা প্রদর্শন শুরু করে, এবং তার প্রেক্ষিতে জাস্টিন ট্রুডো কানাডার এই দায়িত্ব থেকে কিন্তু ইস্তফা দেয়। বলা বাহুল্য, কানাডার ইতিহাসের সর্বকনিষ্ঠ সরকার প্রধান ছিলেন এই জাস্টিন ট্রুডো। এবং এই ঘটনাটি আমাদের রিসেন্টলি এই সপ্তাহে ঘটেছে। কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। তিনি গত 6 জানুয়ারি 25-এ সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, এবং নতুন নেতা নির্বাচন, তাদের যে আসলে গণতান্ত্রিক রাষ্ট্র কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের যে ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর যে রাষ্ট্রগুলো আছে, তারা আসলে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, এবং তারা একটি নিয়মতান্ত্রিক গণতন্ত্রই কিন্তু তারা চর্চা করে। জাস্টিন ট্রুডো নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিবেন। লিবারেল পার্টি, হ্যাঁ, লিবারেল পার্টির নেতা ছিলেন জাস্টিন ট্রুডো। 9 বছরের অধিক ক্ষমতা সময় ধরে প্রধানমন্ত্রী তিনি, মূলত 2015 সালে, 2015 সাল থেকে কানাডার দায়িত্বপ্রাপ্ত সরকার প্রধান ছিলেন। 2015 সাল থেকে 3 মেয়াদে, হ্যাঁ, 3 মেয়াদে তিনি প্রধানমন্ত্রী ছিলেন। হুম ট্রুডোর উত্তরসূরি কে হতে পারে সেই বিষয় নিয়ে কানাডাতে এখন আলোচনা সমালোচনা চলছে, তবে তার উত্তরাধিকার কে হবে সেই বিষয়ে দুজনের নাম খুব বেশি আসছে। একজন হচ্ছে কানাডার উপপ্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফিলেন, যিনি অতি সম্প্রতি ডিসেম্বর মাসে কিন্তু কানাডার অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন, এবং পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা মার্ক কার্নির নামও আলোচনায় রয়েছে। আসলে উন্নত বিশ্বের এই গণতান্ত্রিক চর্চা একটি নিয়মতান্ত্রিক চর্চা। সেখানে সরকার প্রধান আগ্রহ নিয়ে দায়িত্ব গ্রহণ করে, এবং তার দায়িত্বের যদি কোনো অবহেলা থাকে বা রাষ্ট্র যদি উপকৃত না হয়, তাদের মধ্যে স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে যাওয়ারও একটি প্রবণতা আছে। যেই ঘটনা আসলে আমাদের দেশে, আমাদের উপমহাদেশে আসলে বিরল। আমরা চাই ক্ষমতায় সারা জীবন, আজীবন ক্ষমতা ধরে রাখতে, আঁকড়ে ধরে রাখতে, দেশের উন্নতি হোক কিংবা দেশের উন্নতি না হোক, ব্যক্তিগত উন্নতি, এটাই আসলে আমাদের সাথে উন্নত রাষ্ট্রের পার্থক্য। জাস্টিন ট্রুডোর ছবি দেখে নিতে পারেন। আমরা আমাদের আন্তর্জাতিক ক্লাসে দেখেছি যে আপনার ভূ রাজনীতি ভূ রাজনীতি টপিকসে কিন্তু অনেক সময় যুদ্ধ বিমান বা যুদ্ধযান বা অস্ত্রের নাম দিয়ে কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে। সেটা বিসিএস এ বিগত বছরের কোশ্চেন ঘাটলে আপনারা দেখতে পাবেন। ঠিক একইভাবে তার আলোচনায়
আমরা অতি সম্প্রতি পত্রিকায় দেখেছি চীন বিশেষ করে বিশ্বের এক এক মেরু কেন্দ্রিক যে বিশ্ব ব্যবস্থা আছে যুক্তরাষ্ট্র কেন্দ্রিক তা কিন্তু অনেকটাই বাইপোলার বা দ্বি মেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় চলে যাচ্ছে। সেই দ্বি মেরুর আরেকটি মেরু হচ্ছে কিন্তু চীন। বর্তমানে বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সামরিক নীতি আপনার চীনের প্রভাব কিন্তু অনেক বেশি, অনেক বেশি। চীন প্রত্যেকটা ক্ষেত্রে চাচ্ছে তার নিজের যে সক্রিয়তা, নিজের যে আহ, অবস্থান সেটা কিন্তু দৃঢ় করতে, মজবুত করতে। তার ধারাবাহিকতায় চীন বর্তমানে একটি নতুন প্রযুক্তির একটা উন্নত প্রযুক্তি যেটাকে তারা নাম দিয়েছে ষষ্ঠ প্রযুক্তির জেন সিক্স জেন আপনার যুদ্ধ বিমান কিন্তু তারা বাজারে লঞ্চ করেছে। সেটার নাম হচ্ছে J-37। এবং সেটা ছিল চীনের যে জাতির জনক, চীন চীনের জাতির জনককে মাও সেতুং, তার 131তম জন্মবার্ষিকী ছিল 26শে ডিসেম্বর 2024, এবং সেই দিনই সামাজিক যোগাযোগের মাধ্যমে চীনের দুইটা যুদ্ধ বিমান, একটা হচ্ছে J-37 এবং এট দ্য সেম টাইম যুক্তরাষ্ট্রের যেটা অত্যাধুনিক যুদ্ধ বিমান সেটা হচ্ছে স্টেলথ, যা কিনা রাডারকেও ফাঁকি দিতে সম্ভব। স্টেলথ এই J-37 চীন যেটা প্রযুক্তি আবিষ্কার করেছে সেটাও বিশেষজ্ঞরা ভাবছে একইভাবে রাডারকে সেটা ফাঁকি দিতে সক্ষম হবে। এবং যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা বহনকারী সক্ষম হচ্ছে B-21। এটা একটা বোমারু বিমান B-21, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি, এবং রাশিয়ার তৈরি হচ্ছে মিগ 31। মিগ 31 হচ্ছে রাশিয়ার তৈরি। কাজে এই যুদ্ধযান এগুলোর নামগুলো আপনারা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো আপনারা নামটা শুনলেই আপনারা পারবেন। জাস্ট লেস ইম্পর্টেন্ট বাট পরীক্ষায় আসার মতো। হুম এই যে J-37 একটা ছবি, সেটা সামাজিক যোগাযোগের মাধ্যমে এসেছে। হ্যাঁ, পলিথিন পলিথিন ব্যবহার নিষিদ্ধকরণ। পলিথিন আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু পলিথিনের ব্যাপক ব্যাপক ব্যবহার প্রচলন আছে। বাংলাদেশ সরকার কিন্তু 2002 সালে একবার ব্যবহারটাকে পলিথিনের ব্যবহারটাকে কিন্তু একবার নিষিদ্ধ করেছিল, কিন্তু পরবর্তীতে সেটা আসলে বাস্তবে আর প্রয়োগ হয়নি। বর্তমানে গত বছর 2024-এর 1 অক্টোবরে এই অন্তর্বর্তীকালীন সরকার তারাও কিন্তু আবার নতুন করে এই পলিথিনের ব্যাপারে স্ট্রিক্ট ব্যবস্থা নিচ্ছে। সেটা হচ্ছে যে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ। কবে থেকে? 1 অক্টোবর। অক্টোবর থেকে পলিথিন বা পলিপ্রোপিলিনের ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। এবং 1 নভেম্বর থেকে কিন্তু এই ব্যবহার বন্ধকরণে কিন্তু অভিযান চলছে। হুম এবং পলিথিনের উৎপাদন, মজুদ, পরিবহন, বিপণন, ব্যবহার সেটা কঠোরভাবে আপনার বাস্তবায়ন করবে এই সরকার। আপনি চাইলেও এখন আর সুপার শপগুলোতে বাজারে পলিপ্রপিলিনের ব্যবহার সেটা আগের মতো করতে পারবেন না। মূলত 2002 সালের 1 মার্চ কিন্তু এই আইন করে এই বিষাক্ত পলিথিন উৎপাদন, ব্যবহার, বিপণন কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু সেটা আসলে পরবর্তীতে গত 2 দশকে বাংলাদেশ সরকার আসলে এটা এইভাবে মেনটেন করা হয়নি। এবং 2010 সালে একটি আইন করা হয়েছিল পলিথিনের জন্য, পরিবেশ ক্ষতিকারক পলিথিনের, কিন্তু সেই আইনেরও আসলে বাস্তবায়ন বা কার্যকর হয়নি। HMPV ভাইরাস, এই ভাইরাসটা কিন্তু ইম্পর্টেন্ট আপনাদের জন্য। HMPV বিশ্বে আরেকটি নতুন ভাইরাসের আগমন। কথাটি শুনলেই কিন্তু অনেকটা মনে আতঙ্ক চলে আসে যে আমরা আসলে করোনা বা কোভিড 2020 সাল 21 সালে কিন্তু করোনার মহামারীর যে একটা প্রবল থাবা, সেই থাবা থেকে কিন্তু মাত্র সারা বিশ্ব, বাংলাদেশ অর্থনীতি যেটা মুখ থুবড়ে পড়েছিল সেই অর্থনীতি কিন্তু আবার দাঁড়া করানোর চেষ্টা করছে। সারা বিশ্বেই কিন্তু একটা ইকোনমিক ক্রাইসিস ডেভেলপ করেছিল, মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভয়াবহ। এই করোনা ভাইরাস বা কোভিডের অবস্থা থেকে আমরা যখনই রিকভার করছি তখনই চীন সহ বিশ্বের বিভিন্ন দেশে আরেকটি ভাইরাসের আগমন, যার লক্ষণগুলো অনেকটাই কোভিডের মতো, করোনার মতো। সেই ভাইরাসের নাম হচ্ছে এই HMPV। যার পূর্ণরূপ হচ্ছে
হিউম্যান মেটা নিউমো ভাইরাস, HMPV, হিউম্যান মেটা নিউমো ভাইরাস। এই ভাইরাসটা বর্তমানে চীন, জাপান, ইভেন কি ভারতে পর্যন্ত এটার বিস্তার হচ্ছে। বাংলাদেশেও এই ভাইরাসের সংক্রমণ আগেও ছিল, সেটা খুবই নগণ্য, কিন্তু বেশ রিসেন্টলি আরো কিছু কিছু নতুন রোগী শনাক্ত হওয়াতে বর্তমানে বাংলাদেশের যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, পাবলিক হেলথ এক্সপার্ট, তারা এই বিষয়টা নিয়ে একটু উদ্বিগ্ন, উৎকণ্ঠা প্রকাশ করেছে যে আসলে নতুন ভাইরাসটা কি আবার সে আগের মতো মহামারী হবে। আপনার 2017 সালে সর্বপ্রথম বাংলাদেশের এই রোগের শনাক্তকরণ করা হয় এবং 23 সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে নতুন করে আবার এই রোগের আক্রান্ত রোগী শনাক্তকরণ করা হয়েছে আইইডিসিআর। আইইডিসিআর এটা হচ্ছে বাংলাদেশের একটা প্রতিষ্ঠান যারা বিভিন্ন সংক্রামক রোগ ব্যাধি, তাদের বিস্তার, তাদের সামগ্রিক বিষয়ে পর্যালোচনা করে থাকে এই আইইডিসিআর। এবং HMPV ভাইরাসটা মূলত জ্বর, সর্দি, কাশি, নাক বন্ধ হওয়া, শরীর ব্যথা হওয়া, এই সিমটম গুলো থাকে। এবং সবচেয়ে রিস্ক পিপল হচ্ছে যারা বাচ্চা বয়সী শিশু, বয়স্ক, এবং যাদের ক্যান্সার এবং দীর্ঘস্থায়ী রোগে যারা ভুগতেছে, তারা হচ্ছে মূলত এটার জন্য একটা রিস্ক ফ্যাক্টর। এবং হাঁচি কাশির মাধ্যমে এই ভাইরাসটি ছড়াচ্ছে, হাঁচি কাশি। এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেও অন্য ব্যক্তির এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এবং সংক্রামক থাকতে বাঁচার জন্য আপনাকে অবশ্যই কি ব্যবহার করতে হবে? মাস্ক ব্যবহার করতে হবে। অর্থাৎ HMPV, হিউম্যান নিউমো মেটা ভাইরাস, এটা কিন্তু বর্তমানে একটা আলোচিত নাম। আপনারা পেপার পত্রিকাতে কিন্তু এটার ঘটনা সম্বন্ধে জেনে থাকবেন। এটা আপনারা একটু চেষ্টা করবেন একটু মনে রাখার জন্য, একটু পড়ার জন্য, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এই যে হিউম্যান মেটানিউমো ভাইরাস, চীন আর জাপানে কিন্তু এটার সংক্রমণ বা প্রাদুর্ভাবটা দিন দিন বাড়ছে। এবং চীনে তারা দেখেছে যে করোনার পরে এরকম সংক্রমণ ভাইরাস, এই ভাইরাসটা যে হচ্ছে যে আপনার প্রায় লক্ষাধিক, প্রায় 7 লাখের অধিক রোগী তারা সেখানকার স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যাচ্ছে এই পরীক্ষা নিরীক্ষা করার জন্য। কাজে চীন অনেকটাই অ্যালার্ট আছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং অন্যান্য যে সকল সংস্থা আছে তারা এই বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের, এটা হচ্ছে অনেকটা ইনফ্লুয়েঞ্জার মতো। হুম এই যে যুক্তরাষ্ট্রের গবেষক বলেছেন যে আরো একটি মহামারীর আশঙ্কা করা হচ্ছে, আরো একটি মহামারীর আশঙ্কা করা হচ্ছে। এবং তবে সেই মহামারীটা কি দিয়ে হবে সেটা এখনো নাম উল্লেখ করতে পারছে না, তবে সেটার একটা নাম দেওয়া হয়েছে ডিজিজ এক্স। এটা মূলত একটা কাল্পনিক শব্দ, ডিজিজ এক্স। বিজ্ঞানীরা ভাবছেন যে আরেকটি মহামারী আসবে, তবে তো সেটা কোন ভাইরাস বা কোন ব্যাকটেরিয়া বা কোন জীবাণু দিয়ে হবে সেটার নাম এখন পর্যন্ত কনফার্ম না। আপাতত ডিজিজ এক্স দিয়ে সেটার লক্ষণ প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে। এবং হাম কলেরা, বার্ড ফ্লু, স্ক্যাবিস এর মতো প্রায় 11টি সম্ভাব্য রোগকে কিন্তু এই মহামারীর তালিকায় রাখা হয়েছে। এবং এর মধ্যে যেহেতু সাম্প্রতিক সময়ে HMPV ভাইরাসের সংক্রমণ, কাজে এটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বিশ্ব জনস্বাস্থ্য গবেষকদের কাছে এটা একটা চিন্তার বিষয় হিসেবে দাঁড়িয়েছে। শ্বাসকষ্টের মতো ব্যবস্থা থাকবে, জ্বর কাশি থাকবে, এবং হাসপাতালে নিউমোনিয়া, অ্যাজমা, কানে ইনফেকশনের মতো সমস্যা হবে। কি করতে হবে এই ভাইরাস থেকে বাঁচার জন্য? আমাদের পার্সোনাল যে হাইজিন, এই পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে। আপনাকে 20 সেকেন্ড ধরে হাত সাবান পানি দিয়ে ধুতে হবে। অপরিষ্কার হাতে নাক মুখ স্পর্শ করা যাবে না। আক্রান্ত ব্যক্তি থেকে দূরে রাখতে হবে। এবং নিজে মূলত মাস্ক এবং নিজের যে পার্সোনাল সেফটি সেটা নিজে থেকে এনশিওর করতে হবে যদি এই ভাইরাস থেকে নিজেদেরকে আলাদা করে রাখা লাগে। আচ্ছা, এবার চলে আসি আমাদের দেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে বিশেষ অর্থনৈতিক জোন, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, ইইই। যেই নামটা আমরা আসলে গত বেশ কয়েক বছর ধরেই শুনে আসছি। বাংলাদেশ কিন্তু এমন একটা কান্ট্রি যে কান্ট্রিতে আপনি খুব ইজিলি, খুব স্বল্প পুঁজিতে আপনি ব্যবসা করতে পারবেন।
যার জন্য বাংলাদেশ কিন্তু বিশ্বের বহু উন্নত দেশের জন্য বাংলাদেশ একটা ভালো একটা অপশন। তাদের অর্থনৈতিক বিকাশ, তাদের কলকারখানা, এই জিনিসগুলো স্থাপন করার জন্য। কারণ বাংলাদেশের যে চিপ লেবার, দক্ষ জনশক্তি, অত্যন্ত কম দামে, এবং বাংলাদেশের যে সিস্টেম, আমরা কিন্তু এই বিষয়টার জন্য নজর দিয়েছি। গত সরকারের আমলে, আওয়ামী লীগ সরকার আমলে বেজা একটা কর্তৃপক্ষ, BEZA, বেজা, হ্যাঁ, তারা এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ 2010 সালে স্টাবলিশ হয়। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বেজা। হুম। বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, বেজা। এটা মূলত প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডারে অবস্থিত। প্রধানমন্ত্রীর কার্যালয় এটা হচ্ছে মূলত প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডারে অবস্থিত। এবং এই বেজা 2010 সালে, বেজা 2010 সালে স্টাবলিশড হয়। এবং পদাধিকার বলে বাংলাদেশের যে এই সরকার প্রধান, প্রধানমন্ত্রী, তিনি মূলত এই বেজার প্রধান নির্বাহী হিসেবে কাজ করে। যেমন বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা আছেন, এই প্রধান উপদেষ্টা হচ্ছে এই বেজার প্রধান। মূলত বিগত বছরগুলোতে 100টি ইকোনমিক জোনের পরিকল্পনা থাকলো, বর্তমানে 5টি নিয়ে কথা চলছে, যে আমরা 10টি না, 100 না, 100টি না, 5টি অর্থনৈতিক জোন করব। ভালো মতো 5টি করব, যাতে করে বিশ্বের সাথে আমাদের একটা অর্থনৈতিক যোগাযোগ জিনিসটা ভালো হয়। এবং সেখানে 133টি শিল্প কারখানা থাকবে, 550 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ থাকবে, 2 লাখেরও অধিক মানুষের কর্মসংস্থান হবে এই বেজাতে। এবং আগামী 2 বছরের মধ্যে এই কার্যক্রমগুলো আস্তে আস্তে পরিচালনা করা হবে। দুঃখিত। এবং ইতিমধ্যে যে 5টি অর্থনৈতিক জোন বা অঞ্চলের কথা বলা হয়েছে, তার মধ্যে চট্টগ্রামের মিরসরাই, এখানে হবে একটা বিশেষ ইকোনমিক জোন। শ্রীহট্ট অর্থনৈতিক জোন, জামালপুর অর্থনৈতিক জোন, মহেশখালী কক্সবাজার অর্থনৈতিক জোন, এবং জাপানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এই 5টা অর্থনৈতিক অঞ্চল মূলত প্রায়োরিটি বেসিসে বর্তমানে আগামী 2 বছরের মধ্যে ফাংশনিং করার ইচ্ছা প্রকাশ করেছে এই বেজা। এবং পর্যায়ক্রমে সেটা আস্তে আস্তে আরো বাড়ানো হবে। ব্রিক্স, আপনারা এই নামটি খুব শুনে থাকবেন, ব্রিক্স, BRICS, মূলত চীন এবং তার চীনের যে সহযোগী রাষ্ট্রগুলো, তারা একত্রিত হয়ে একটি নতুন সংগঠন তৈরি করেছে। মূলত এটি একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রভাব, সেই প্রভাবটাকে অনেকটাই কন্ট্রোল বা কাউন্টার করার জন্যই মূলত চীন এবং তার সমভাবাপন্ন রাষ্ট্রগুলোকে নিয়ে এই ব্রিক্সের সূচনা। এবং বিশ্বে অর্থনীতির যে বড় বড় রাষ্ট্রগুলো আছে, এই বড় বড় রাষ্ট্রগুলো যারা আগামী 2050 সালে বিশ্বের অর্থনীতিকে লিড দিবে, সেই রাষ্ট্রগুলোকে নিয়ে এই ব্রিক্স গঠন করা হয়েছে। এবং ব্রিক্সের স্থায়ী সদস্য রয়েছে। এই স্থায়ী সদস্যের সাথে নতুন নতুন সদস্য তারা সংযুক্ত করছে, যেন ব্রিক্সের কর্মপরিসর আস্তে আস্তে বাড়তে থাকে। এবং তার ধারাবাহিকতায় বর্তমানে এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনৈতিক দেশ, বৃহৎ জনসংখ্যা জনগোষ্ঠীর রাষ্ট্র ইন্দোনেশিয়া কিন্তু ব্রিক্সের পূর্ণ সদস্যের মর্যাদা লাভ করেছে। এই জিনিসটা আপনাদের জানতে হবে। ইন্দোনেশিয়া, কাজেই ব্রিক্সের সর্বশেষ পূর্ণ সদস্য রাষ্ট্র কোনটি? ইন্দোনেশিয়া। চলে আসতে পারে পরীক্ষাতে। এবং ব্রিক্স হচ্ছে মূলত উদীয়মান অর্থনৈতিক শক্তিগুলোর একটি জোট, ব্রিক্স। এবং আনুষ্ঠানিকভাবে তার একটা স্থায়ী সদস্য ব্রাজিল এই তথ্যটি কনফার্ম করে যে আমাদের ইন্দোনেশিয়া হবে আমাদের সদস্য রাষ্ট্র। এবং ব্রাজিল, ব্রিক্স, আপনারা নাম থেকেই সদস্য রাষ্ট্রগুলোর নাম মনে রাখতে পারবেন। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। অর্থাৎ
নাম থেকেই আপনারা এই সদস্য রাষ্ট্রগুলোর নাম মনে রাখতে পারবেন: ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এর পাশাপাশি কিন্তু এই জোটে আর নতুন বেশ কয়েকটি রাষ্ট্র যুক্ত হয়েছে: মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, চারটি। এবং এই তারপরে আরেকটি নতুন রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া। তাহলে ব্রিক্সের সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া। ব্রিক্সের সামিট 2023 সালে যেটা হয়েছিল সাউথ আফ্রিকাতে। এবং ব্রিক্সের আন্ডার একটি ব্যাংক আছে, সেটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এনডিবি, যেটার মূলত সদর দপ্তর হচ্ছে সাংহাই, চীন। আচ্ছা, নেটো সদস্য, নেটো শুনেন, আপনাদের জন্য নেটোটা সবসময় ইম্পর্টেন্ট। বিসিএস এ প্রিলিমিনারিতে নেটো সংক্রান্ত প্রশ্ন প্রায় সময় চলে আসে। সেটা কি? নেটোটা আমরা জানি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীতে 1949 সালের 4 এপ্রিল সোভিয়েত ইউনিয়ন বা সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর প্রভাব মোকাবেলার জন্য ইউরোপ এবং উত্তর আটলান্টিক অঞ্চল জুড়ে কিন্তু এই নেটো বা একটা সামরিক জোট প্রতিষ্ঠিত হয়। সেই নেটো রাষ্ট্রের সবচেয়ে বেশি পরিমাণ চাঁদা বা কন্ট্রিবিউশন করে থাকে যুক্তরাষ্ট্র, এবং বাকি সদস্য রাষ্ট্রগুলো তাদের নিজ নিজ অর্থনীতির যে জিডিপি, এই জিডিপি অনুযায়ী চাঁদার হার প্রদান করে থাকে। কিছুদিন আগে এই নেটো সম্মেলনে বিশ্বের সদস্য রাষ্ট্রগুলো চিন্তা করেছিল যে তাদের মোট জিডিপি 2% করে তারা চাঁদা বা অনুদান প্রদান করবে, যেটা সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এসে ঘোষণা দিলেন যে না, বিশ্বে বর্তমানে তাদের সামরিক ব্যয় বৃদ্ধি পাচ্ছে। রুশ ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পক্ষে কিন্তু ন্যাটো ব্যাপকভাবে তাকে সামরিকভাবে সহায়তা দিচ্ছে। কাজেই যেহেতু ব্যয় বাড়ছে, আপনার খরচের পরিমাণ বাড়ছে, আপনাকে কন্ট্রিবিউশনটা বাড়াতে হবে। এবং এই সামরিক জোট, তাহলে ন্যাটো কি ধরনের সংগঠন? ভাই বিসিএস এ প্রশ্ন আসতে পারে, ন্যাটো কি অর্থনৈতিক জোট? ন্যাটো অর্থনৈতিক জোট না। ন্যাটো কি একটা সাহিত্যিক জোট, সাহিত্যিকদের? ন্যাটো কোনো সাহিত্যিকদের জোট না। ন্যাটো কি কোনো পরিবেশ বান্ধব জোট? ন্যাটো কোনো পরিবেশ বান্ধব জোট না। নাহলে ন্যাটো কি ধরনের জোট? ন্যাটো হচ্ছে সামরিক জোট, মিলিটারি অ্যালায়েন্স। হ্যাঁ, ন্যাটো। এবং এই চাঁদাটা সদস্য রাষ্ট্র, ন্যাটোর সদস্য রাষ্ট্র কয়টি? প্রাসঙ্গিকভাবে প্রশ্ন চলে আসবে, ন্যাটোর সদস্য রাষ্ট্র কয়টি? আপনারা বলেন তো মনে মনে। ন্যাটোর সদস্য রাষ্ট্র হচ্ছে 32টি। ন্যাটোর সদস্য রাষ্ট্র কয়টি? 32টি। এবং সর্বশেষ ন্যাটোর সদস্য রাষ্ট্র হচ্ছে কোনটি? সুইডেন। সুইডেন, যেটা 7 মার্চ 2024 সালে, 7 মার্চ 2024 সালে ন্যাটো সর্বশেষ সদস্য হিসেবে সুইডেন অংশগ্রহণ করে। এবং আরো 3টি রাষ্ট্র আছে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে, সেটা হচ্ছে বসনিয়া, জর্জিয়া এবং এই ইউক্রেন। হুম। এবং তাদের মোট জিডিপির 5% নেটোকে ব্যয় করতে হবে। সাংবাদিকদের সাথে আলোচনায় ট্রাম্প এই অভিব্যক্তিটা করেন। 32টি সদস্য রাষ্ট্র 2023 সালে কিন্তু নেটো সদস্যরা জিডিপির 2% করে বার্ষিক চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নেয়। নেটোর প্রধান বর্তমানে হচ্ছে মার্ক রুত্তেও। মার্ক রুত্তেও। কাজেই বিসিএস এর পরীক্ষায় এভাবে কোশ্চেন আসতে পারে। আপনার কোশ্চেনগুলো একটু নিজেরা মাথার মধ্যে একটু চেষ্টা করবেন বোঝানোর জন্য যে সদস্য রাষ্ট্রগুলো নেটোকে কত পার্সেন্ট হারে চাঁদা দিয়ে থাকে। অপশন আসতে পারে 0.5%, 1%, 2%, 3%। তাহলে অপশন কি? 2%। ডোনাল্ড ট্রাম্প এই কথাটাই বললেন যে 2%-এ হচ্ছে না, আমাদের এটাকে বৃদ্ধি করে 5%-এ নিতে হবে। কাজে নেটো এবং নেটোর সাথে প্রাসঙ্গিক যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো আপনাদেরকে ইনস এন্ড আউট টোটালি ভালো মতো জানতে হবে। নেটো পরীক্ষা আসার মতো কোশ্চেন। এবং রুশ ইউক্রেন যুদ্ধের অন্যতম প্রধান কারণ হচ্ছে ইউক্রেন রাশিয়ার বলয় থেকে বের হয়ে নেটোতে যোগদান করার যে একটা ইচ্ছা বা অভিলাষ, অভিপ্রায় ব্যক্ত করে, তার প্রেক্ষিতেই কিন্তু রুশ ইউক্রেনে যুদ্ধের সূচনা হয়। কাজেই এই জিনিসটা কিন্তু আপনাদের খুব ভালো মতো পড়তে হবে। সেটা বিশেষ প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট, লিখিতের জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, মেডেল অফ ফ্রিডম। মেডেল অফ ফ্রিডম হচ্ছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। সেটা মূলত যারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছে, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের অবদানকে বৃদ্ধি পাচ্ছে এবং সারা বিশ্বে তাদের যে একটা এই বিভিন্ন ক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রের নামকে আরো উজ্জ্বল করছে, এরকম প্রতি বছর তারা এই পদকটি দিয়ে থাকে। এবং গত বছর 24 সালে
মার্কিন যুক্তরাষ্ট্রের যে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন 19 জন তারকাকে এই সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডমে ভূষিত করেন। তাহলে প্রশ্ন এইভাবে আসতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননার নাম কি? মেডেল অফ অনার বা পিচ মেডেল, এভাবে কিন্তু অপশন আসতে পারে। সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। হুম। এবং জো বাইডেন, হিলারি ক্লিন্টন এই 19 জনের মধ্যে একজন আছে। আরো বেশ এখানে একজন অভিনেতা আছে ডেনজেল ওয়াশিংটন, ঠিক আছে। আরো বেশ কয়েকজন ব্যক্তিত্ব আছে, টোটাল 19 জনকে এই মেডেল অফ ফ্রিডমে ভূষিত করা হয়। মোটামুটি এই ছিল আমাদের গত সপ্তাহের আলোচিত গুরুত্বপূর্ণ টপিকস গুলো। আমরা চেষ্টা করেছি এগুলো অত্যন্ত সহজভাবে আমাদের স্টুডেন্টদের কাছে প্রকাশ করার জন্য, তুলে ধরার জন্য, যাতে আমাদের স্টুডেন্টরা হচ্ছে এই বিষয়টা নিয়ে আপ টু ডেট থাকে। মূলত নিয়মিত আপনাদের ক্লাস পরীক্ষার পাশাপাশি আপনাদেরকে পত্রিকা পড়ার অভ্যাস করতে হবে, এবং পত্রিকা পড়া অভ্যাস করলে বিশ্বের খুঁটিনাটি, বাংলাদেশ সহ বিশ্বের কোন প্রান্তে কি ঘটনা ঘটছে এই বিষয় সম্বন্ধে আপনারা অনেক বেশি সচেতন থাকবেন, এবং আপনাদের মাঝে একটা নলেজ ডেভেলপ করবে। এই নলেজটা আপনাদেরকে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা, বিশেষ লিখিত পরীক্ষায় পাশ করার জন্য এটা বিশালভাবে আপনাদের সহায়তা করবে। জেনেসিস বিসিএস এ আপনারা জানেন যে আমাদের এই নতুন বছরে, নতুন মাসে আমাদের নতুন ব্যাচ চলছে, রেগুলার ব্যাচ, এক্সাম ব্যাচ, রেগুলার আপনার অনলাইন লাইভ ব্যাচ আছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে ক্লাস করতে চাচ্ছেন তাদের জন্য অনলাইন লাইভ ব্যাচ আছে, অনলাইন লাইভ ব্যাচ। আমাদের অফলাইন ব্যাচ আছে, আমাদের প্রিমিয়াম রেকর্ড ব্যাচ আছে, যেটা হচ্ছে 120 120টি ক্লাস। সেখানে আপনাদের আইডিতে 120টি ক্লাস থাকবে, যেটা হচ্ছে আমাদের এই যে 8 জানুয়ারি থেকে, আজকে থেকেই শুরু হচ্ছে। পাশাপাশি আমাদের এক্সাম ব্যাচ আছে, যারা আপনারা বিগত বিসিএস গুলোতে পরীক্ষা দিয়েছেন, আপনাদের পড়া আছে, আপনারা শুধু এক্সাম দিয়ে নিজেদেরকে ঝালিয়ে নিতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের অফলাইন এক্সাম ব্যাচ, অনলাইন এক্সাম ব্যাচ এবং অনলাইন এক্সাম ব্যাচ উইথ অনলাইন এক্সপ্লেনেশন আছে, যেটা আপনাদের এই সপ্তাহ থেকে জানুয়ারি 11 তারিখ থেকেই শুরু হবে। সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাদের সাথে থাকার জন্য, এবং আপনাদের আপনাদের পড়াশোনা চালিয়ে যান, সুস্থ থাকবেন, এবং সর্বোপরি আপনাদের যে টার্গেট বিসিএস পরীক্ষা, সেই 47তম বিসিএস পরীক্ষাতে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল লাভ করবেন ইনশাল্লাহ, আমরা আশাবাদী। আপনাদের জন্য সবসময় শুভকামনা রইল, জেনেসিস বিসিএস এর পক্ষ থেকে শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আসসালামু আলাইকুম।